আলোচনার শুরুতেই ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির আপনার কাছে আসি। আমার একটি শিরোনাম ছিল যে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, তথ্যমন্ত্রী এমনটা জানিয়েছেন। আমি সেই প্রসঙ্গে একটু জানতে চাইব, জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় বিজয় নিয়ে বিএনপি যখন আসলে সরকারের গঠনের পথে, ঠিক তখন আলোচনায় আসে যে এই রাষ্ট্রপতি থাকছেন কি থাকছে না। আজকের যে তথ্যটি আসলে জানলাম তার মধ্য দিয়ে কি সেই বার্তাটা স্পষ্ট হলো যে এই রাষ্ট্রপতি থাকছেন? আপনার কাছে কি বার্তা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখেন, রাষ্ট্রপতি কয়েকদিন আগে বোধহয় সালাউদ্দিন সাহেব এটা বলছিলেন যে রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন। সো ব্যক্তি না, এখানে ইনস্টিটিউশন থাকবেন এবং ওনার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উনি থাকবেন, এটা বোধহয় মহাসচিব সাহেব বলেছেন। যদি দুইটা কথা ঠিক হয় তাহলে সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেলবেন। ওনারা ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। সেটা কিভাবে? এবং ওনাদের এই ভোটকে ওনারা অবৈধ বানায় ফেলে দিলেন। কেন? এই কনস্টিটিউশন যদি ঠিক থাকে, তর্কের খাতিরে না, ওদের কথা যদি তর্কের খাতিরে বলে না ঠিক আছে, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী আমার ভাইও জানে রাষ্ট্রের তিনটা প্রতিষ্ঠান। এক নম্বর হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। যদি লেজিসলেটিভ ঠিক হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো যে স্বৈরাচার কে, হাসিনা না আওয়ামী লীগ? যদি বলা হয় যে নাৎসিজম কি স্বৈরাচার, না হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ, হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ। সো যদি তাই হয়ে থাকে বিএনপির কথা যে হ্যাঁ তাদের কথা অনুযায়ী হাসিনায় খালি স্বৈরাচার, তাহলে 300 জন এমপি তারা বৈধ। কারণ আপনি তো বলতেছেন এই সংবিধান বৈধ, এই সংবিধান অনুযায়ী চলতে হবে, তাহলে 300 জন এমপির কি অপরাধ? আপনি যদি 300 জন এমপির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এখন পর্যন্ত মানবতা যে ট্রাইব্যুনাল চলতেছে সেই ট্রাইব্যুনাল অনুযায়ী তো এখনো তার প্রমাণিত হয়নি, তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয় তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। দ্বিতীয় একটা কথা, আপনি প্রধান বিচারপতি এবং 6 জন বিচারপতিকে কি জনগণের ইয়াতে তারা সরে গেলেন 6 তারিখে, পদত্যাগ করলেন না? তাহলে আপনি আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি সেই প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরা তো তাহলে তাদের জায়গায় ঠিক, তাহলে আপনি তাহলে অন্যায় করে তাদেরকে সরায় দিলেন। কথা সেখানে না, কথা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন আপনি রাখতে চাচ্ছেন? আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানের কোন জায়গায় আপনি দুইটা প্রতিষ্ঠানকে মানলেন না, আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে 2029 সাল পর্যন্ত। আপনি হাসিনাকে বাদ দিয়ে ওই দল থেকে আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরায় দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি, শেখ সাহেবের পরে মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি। তাহলে এই 300 জনকে নিয়ে আপনি তো এই কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। তাহলে আপনি ভোট করলেন কিভাবে? গণভোটের কথা না হলে রাখলামই, ভোট করলেন কিভাবে? আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে 29 সালের আগে? তাহলে তার মানে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এবং যেটাই বলি ইয়াটা আমার কি, তাল গাছটা আমার। শরীফ ভাই, আপনি এই বিষয়ে কথা বলতে চাইবেন কিনা? একই প্রসঙ্গ নিয়ে যদি আপনার কাছে কথা বলি, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছে, এমন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। যেমনটি এএসএম শাহরিয়ার কবির তিনি বলছিলেন যে সংবিধানে যদি 300 এমপিকে রাখি, রাষ্ট্রপতিকে না রাখি, এই যে কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে, মানে এটা স্পষ্ট বার্তা আপনার কাছে কি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। গণ অভ্যুত্থানের পেছনে কতগুলো কারণ ছিল এবং কতগুলো প্রত্যাশাও ছিল। কারণের জায়গাটা কি? কারণের জায়গাটা হচ্ছে আমাদের দীর্ঘদিন নির্বাচিত সরকারের অনুপস্থিতি, ভোট ব্যবস্থাকে জালিয়াতির মধ্য দিয়ে শেষ করে ফেলা ইত্যাদি ইত্যাদি। যাকে সামনে রেখে আলোচনা করা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের হেরিটেজকে ধারণ করেন, এটি অস্বীকার করা যাবে না। এখন তিনি এখানে থাকবেন কি থাকবেন না, এটি প্রথমত তার একটা বিষয়। আবার রাজনৈতিক দল হিসেবে যেহেতু বিএনপি মেজরিটি পেয়েছে, আপনি এই ব্যাখ্যা, এই বক্তব্যগুলো আনতে পারতেন তখন, যদি আপনি 5 আগস্টের পরে আপনার যে সুযোগটা ছিল, আপনি সংবিধানকে স্থগিত করতেন, সংবিধানকে যদি বাতিল করতেন, তাহলে আপনি আপনার মতো করে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আপনি এই জায়গাগুলোকে সেট করতে পারতেন। আপনি সেটি করেননি, এবং না করে আপনি গাছের উপরেরটাও খেতে চেয়েছেন, তলেরটাও কুড়াতে চেয়েছেন। আমাদের এই সময়কালে সবকিছুকে বাতিল করে নতুন কিছু নির্মাণের পক্ষে, এবং প্রতিনিয়ত আপনি শুনবেন আমাদের একজন তাত্ত্বিক দার্শনিক
ফরাদ মাজহার, তিনি কিন্তু এই কথাটাই বলেন যে আমরা একটা বিপ্লবী সরকার কায়েম করতে পারলাম না, পুরো ব্যবস্থাটাই ছিল অবৈধ এবং সেটিকে আমরা কন্টিনিউ করলাম। অথচ তিনি কিন্তু তার স্ত্রীকে ওই যে অবৈধ যে ব্যবস্থাপনার কথা উনি বলছেন, যেটাকে রিপেয়ার করার সুযোগটা ছিল, রিবিল্ড করার সুযোগটা ছিল, সেই সুযোগটা তিনি গ্রহণ না করে তার স্ত্রীকে কিন্তু সেখানে মন্ত্রী বানিয়েছেন। অর্থাৎ আমি যখন আমার হাতে কলম থাকছে আমি আমার মতন করে লিখছি, আমার সামনে যখন মাইক থাকছে আমি আমার মতো করে বলছি, কিন্তু যখন সুবিধার জায়গাটা আসছে তখন কিন্তু আমি সুবিধাটা গ্রহণ করছি। আমি কিন্তু বলছি না যে না, যেহেতু এই ব্যবস্থাটাকে আমি ওন করি না, আমি স্বীকার করি না, সুতরাং আমি এই সুবিধাটা গ্রহণ করব না, সেটি কিন্তু করলাম না। এখন রাষ্ট্রপতিকে তার জায়গায় রাখবে কি রাখবে না এটা বিএনপির ব্যাপার। বিএনপি মেজরিটি পেয়েছে, বিএনপি একটা রাজনৈতিক দল, নিশ্চয়ই আমি বিএনপি করি না, তারপরে আমি বলতে পারি বিএনপির নিশ্চয়ই কতগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সম্ভবত সে সেই বিষয়গুলোকে বিবেচনা রাখবে। রাষ্ট্র পরিচালনা করা আর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা এক বিষয় না, টকশোতে কথা বলা আর রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় না। নিশ্চয়ই যে দলগুলো যখন পাবলিকের সামনে আসে, নির্বাচনে আসে, তাকে অনেকগুলো দিক বিবেচনা করে কথা বলতে হয়, তার কর্মীদের সেন্টিমেন্ট, পাবলিকের সেন্টিমেন্ট, ভোটারের সেন্টিমেন্ট, এবং সেই কারণে অনেক সময় তার যে ফিলোসফিকে সে যে ওন করে সেই ফিলোসফির জায়গায়ও কখনো কখনো তাকে রিথিঙ্ক করতে হয়, তার এই জায়গাগুলোকে পরিবর্তন করতে হয়। সুতরাং বিএনপি ঠিক করবে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমি মনে করি যে পাবলিকের যেহেতু মেজরিটি সে পেয়েছে, জনসমর্থন সে পেয়েছে, সেই ঠিক করুক যে কিভাবে সে আগামীতে রাষ্ট্রটা চালাতে চায়। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপনার কাছে আসি, ডেপুটি স্পিকারের যে প্রসঙ্গটি আছে সেখানে বিরোধী দলকে লিখিতভাবে প্রস্তাব দেওয়ার বিধান না থাকলেও জামাত সহ জামাত ইসলামীকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যেটি তাদের পক্ষ থেকে এক ধরনের উদারতা, এবং এই প্রস্তাব জামাতের উদারভাবে গ্রহণ করা উচিত বলে তারা মন্তব্য করেছেন। এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে চাইবেন? আচ্ছা, প্রথমে আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। ভাই বললেন যে গত 15 বছরে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং এটা তো সর্বজন স্বীকৃত, এবং রাতের ভোট হয়েছে, ড্যামি ভোট হয়েছে, আমি তুমির ভোট হয়েছে, এবং এই আমি তুমির ভোটেরই কিন্তু নির্বাচিত এই রাষ্ট্রপতি। তাহলে আমি তুমি ভোটের যদি ধরে না তর্কের খাতিরে যে 24 সালের ভোট তো লেজিটিমেট না, সেই জন্যে তো আপনি ভোট করলেন গত 12 তারিখে, কারণ 24 সালের যে পার্লামেন্ট ইলেকশন সেটা আমি তুমি নির্বাচন, সেটা কি ভোটের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন, সেটা হচ্ছে মনস্টারের নির্বাচন, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের নির্বাচন। স্বৈরতন্ত্রের নির্বাচনের আন্ডারে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেই নির্বাচিত রাষ্ট্রপতি কিভাবে আপনি ধারণ করেন যে উনি আপনার রাষ্ট্রপতি? প্রথম জিনিস হচ্ছে, আরেকটা জিনিস বলি, এবারে যা কিছু সংগ্রাম হয়েছে, ভাই যেটা বললো সেটা হচ্ছে এই সংগ্রাম অভ্যুত্থান বিপ্লবের মূল স্পিরিটটা কি? জুলাই সনদ। সো জুলাই সনদে সাথে যে বিট্রে করবে তাই সে কি লেজিটিমেসি থাকে তার আর রাষ্ট্রপতি থাকার? দ্বিতীয় যে কথা বললেন, সংবিধান বাতিল করেননি, তাহলে সংবিধানের মধ্যে কোথায় অন্তর্বর্তী সরকার ছিল? এই কথাগুলো এখন আর তুলে লাভ কি? আপনি তো অন্তর্বর্তী সরকার মেনে নিচ্ছেন রে ভাই, আপনি তার আন্ডারে তো ভোট করছেন। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি সেটাই হতে যাচ্ছে যে রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করে আর আসলে লাভ নেই? যেহেতু বিএনপির পক্ষ থেকে, যেমন শরীফ ভাই বলছিলেন যে বিএনপি এখন নির্বাচিত হয়েছে, তারা আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কিন্তু বিএনপি তো মেনে নিয়েছে রাষ্ট্রপতিকে, তারা তাদের মেয়াদ পূর্ণ করতে দিতে চায়। এই জন্যই বললাম যে কেন ওই প্রথম দিনই ভোটের পরে বলছিলাম যে এখন তো সব দলিল দস্তাবেজ আসেনি, কেন বিএনপিকে মেজরিটি দেওয়া হলো, তার পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে আপনাদের দস্তখত দিয়ে আসছেন এই সংবিধান চেঞ্জ করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে সরাবেন। কোথায় দস্তখতটা আসলে এই দস্তখতটা দেওয়া হয়েছে, যেটা একদম ভোটের আগ থেকে বলে আসতেছি, কে আপনাকে দেশে ফিরতে দিতে চায়নি। কেন বলছিলাম আনন্দবাজার পত্রিকার কথা, তখন তো অনেকেই আমার উপর অনেক রাগ করছিলেন, তখন তো আমি এই 3টা স্পেসিফিক কথা বলেই বলছিলাম। সে তো আজ পর্যন্ত ক্লিয়ার করেননি যে এই দস্তখতের কথা বললাম, যে সমঝোতার কথা বললাম, আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগকে যদি দলগতভাবে নিষিদ্ধ করেন, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকে কিভাবে? আমি হয়তো এই প্রথম কথাটাই যেটা বললাম বারবার, যে আপনি আমাকে একটা জিনিস বুঝান যে কিভাবে আপনি হিটলারকে রাখবেন আর নাৎসিজমকে বাতিল করবেন। ভাই, এই ইস্যুটা নির্বাচনের আগে সমাধান করা কেন সম্ভব হলো না? এখানে একটু টেকনিক্যালি একটু সমস্যাটা হচ্ছে, আপনি আজকে কিন্তু বিএনপির কি নাই একজন লোক বিশ্বস্ত রাষ্ট্রপতি বানানোর?
রাষ্ট্রপতি বানানোর যখন সুযোগ আসছে তখনই আমরা বলছি রাষ্ট্রপতিকে সরিয়ে দেন, কারণ তখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তখন বিএনপি না এখন সরানো যাবে না, তাহলে কি হবে, একটা ভ্যাকিউম তৈরি হবে, কোন দল থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। তা আজকে তো আপনার দলের লোক আছে রে ভাই, আপনি তো মেজরিটি, আপনি এই সংসদের, আমি নিজে একটা চিঠি দিছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং পুরা কনস্টিটিউশনের মধ্যে থেকে মেকানিজম দেখাই দিছি যে কিভাবে তিনি এই সংসদে এই একজন স্পিকার মনোনীত করে এই স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসাবে সংসদে তার কি বক্তব্য পেশ করবেন এবং সংসদের উদ্বোধন হবে এবং পবিত্র সংসদকে তিনি যেন কোনোভাবে এই লোকটাকে দ্বারা কি না করেন, অপবিত্র না করেন। এখন যে কেউ যদি করতে চায়, শপথ গ্রহণ তো আসলে তার মাধ্যমেই হলো, সেই বিষয়গুলো না শপথ কার মাধ্যমে হলো? মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণটা সেটা তো বর্জন করছে জামাত ইসলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বলতেছে আমার ব্যক্তিগত মতামত। আপনি যে ডিপুটি স্পিকারের কথা বললেন, আমি যদি জামাত ইসলামের কেউ হতাম আমি জীবনে ওটা নিতাম না, কারণ এখানে এটা করুণা না তো, এটা অ্যাজ অফ রাইট। আমি জুলাই সনদ হলে তো আমি ডিপুটি স্পিকার হবই রে ভাই, আপনি উদারতা দেখতে যাবেন কেন? আপনি একটা কন্ট্রাক্ট সাইন করলেন, সাইন করে এখন বলছে কন্ট্রাক্ট মানি না। আমি বলতে না এটা উদারতা বাবা, যেমন বোনেদের ক্ষেত্রে অনেক সময় ভাইয়েরা করে কি, আচ্ছা তো 2000 টাকা দিচ্ছি, 2 বিঘা জমি পাবি, 2000 টাকা নিয়ে খুশি থাক। আরে না, ওটা ওই বোনের অধিকার হচ্ছে 2 বিঘা জমি পাওয়া। আপনি এখানে উদারতার প্রশ্নটা আসলো কি? তার মানে আপনি এখন প্রকাশ্যে বলতেছেন আপনি জুলাই সনদকে অন করেন না, আপনি গণভোটকে যেমন বিতর্কিত করতে চাচ্ছেন, জুলাই সনদকে বিতর্কিত করতে চাচ্ছেন, তাহলে কি হবে? আপনি ইতিহাসের রাস্তা করে সংস্কারের জন্য যখন আসলে শপথ গ্রহণ করলো না, তারপরও কি জুলাই সনদটা তো শুধুমাত্র এনসিপি এবং জামাত যখন আসলে সংস্কারের জন্য শপথ নিল, এটা তো শুধুমাত্র তাদের মধ্যেই থাকলো, বিএনপি তো আসলে সেই শপথ নিতে যায়নি। নেই বিএনপি নাই, তাহলে কি জুলাই সনদ? তাহলে তারা কেন আসলে জুলাই সনদ? এখানে বলা আছে মেজরিটি কোরাম হবে 60 জনে, এখানে বলা আছে এখানে কতজন শপথ নিচ্ছে, 78 জনে। তারা কি করতে পারে? তারা এখন কল করতে পারে। তারা এই জুলাই সংস্কার কমিশন এখানে দেখেন, আমি পড়ে শোনাই দিই আপনাকে। এই 10 নম্বরে বলা আছে কি, 10 নম্বরে বলা আছে যে দেখেন যে 10-এ বলা আছে কি 60 জনে হবে কোরাম এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে হচ্ছে পাস হবে। জামাত কি সেটা করতে যাচ্ছে? জামাত ইসলাম, আমি বললাম যে আমি তো জামাত ইসলামের পার্লামেন্ট মেম্বার না। পার্লামেন্ট মেম্বারদের উচিত কি? পার্লামেন্ট মেম্বারদের উচিত এখন, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, এই যে বলছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রতিবেদন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। তাহলে রাষ্ট্রপতি তার শপথের ভঙ্গ করলেন, তিনি একটা ডাকলেন আর একটা ডাকলেন না। দ্বিতীয় কি বলছে? পরিষদ কার্যকর পরিচালনা ন্যূনতম 60 জন পরিষদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে। এখানে তো কতজন আছেন? তাহলে তো জামাত এনসিপি মিলেই তো আসলে করতে পারে। বিএনপি না করলে কোনো অসুবিধা নেই। আপনি নিজের ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত অভিমত, এখানে যে আইনে আছে তাই। এখন যে আইন যদি ওনারা না মানেন, ওনাদেরকে বসতে না দেন, ওনাদেরকে যদি অধিবেশন না দেখেন, তাহলে ফয়সালা তো রাস্তা ছাড়া আর কিছু নেই। না, আপনার কাছে কি মনে হচ্ছে জামাত কি সেটা করবে? অধিবেশনকে তাই ডাকা উচিত, আইনে তো তাই বলা আছে, তাই না ডাকলে কি করবে? শরীফ ভাই